নমস্কার, আমাদের গল্প চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমার নাম ডোনা। আমার বয়স খুব কম। আমার বাবা একটি বড় ব্যবসা চালাতেন এবং নিখিল আঙ্কেল তার খুব ভালো বন্ধু এবং তার ব্যবসায়িক অংশীদারও ছিলেন। সে বাড়িতে প্রায়ই আসতো। সেদিন আমার বাবা আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে এটি আমার ছোট্ট সোনা, আমার মেয়ে ডোনা। বাবার সেই বন্ধুর ব্যক্তিত্ব দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। কোথাও থেকে তাকে আমার বাবার বন্ধু বলে মনেই হলো না। আমার বাবার বয়স ৪৫-এর কাছাকাছি, আর সেই অনুযায়ী নিখিল আঙ্কেলের বয়সও আমার বাবার সাথে প্রায় একই হওয়া উচিত, কিন্তু তাকে বয়সের থেকে অত্যন্ত অনেক বছর ছোট দেখাচ্ছিল। এমন পেশিবহুল শরীর ছিল যে আমি তার দিকে তাকিয়েই রইলাম। বাবা বললেন, আঙ্কেলকে হ্যালো বলো। আমি অবশ্যই হ্যালো বলেছিলাম, কিন্তু তাকে আঙ্কেল বলতে পারিনি। আসলে আমি কিছু বলতেও পারিনি। আমি শুধু তার দিকে চুপচাপ তাকিয়েছিলাম। আমাকে এভাবে দেখে সে আমাকে টোকা দিল, বলল, ডোনা সোনা, কী ব্যাপার? আরে, তুমি কি আমার সাথে কিছু কথা বলতে চাও? ওর সাথে কি কথা বলতে পারতাম, কিন্তু ওর সোনা কথাটা আমার হৃদয়ে বিঁধেছিল। কেন জানি না ওর মুখ থেকে সোনা শুনতে ভালো লেগেছিল। সেই সময় তো আমি রুমে চলে গিয়েছিলাম, কিন্তু সেদিন থেকে নিখিল আঙ্কেলকে আমি পছন্দ করতে লাগলাম। তিনি একজন ৬ ফুটের লম্বা হ্যান্ডসাম ছিলেন, এত সুন্দর ব্যক্তিত্বের অধিকারী যে তাকে দেখে তার চেয়ে কম বয়সী ছেলেরাও তাক লেগে যাবে। আর আমার বান্ধবীদের কথা তো বাদই দিলাম, ওরা দেখলে তো একেবারে ফিদা হয়ে যাবে। তারপরে আমি সবসময় তাকে নিয়ে ভাবতে থাকি। দিন রাত, সকাল সন্ধ্যা, কখনো আমি তাকে দূর থেকে দেখতাম, কখনো সে বাড়িতে আসতো, কখনো আমার বাবার সাথে অফিসে যেতাম এবং সেখানেও তার সাথে দেখা হতো। আমি নিজেই আমার অবস্থা দেখে অবাক হয়েছিলাম। এখন আমি নিজের দিকে বেশি মনোযোগ দিতে শুরু করেছি, কিন্তু যখনই সে আমাদের বাড়িতে আসতো সে নির্বিকার থাকতো, বাবার সাথে কথা বলতে ব্যস্ত থাকতো, আমার দিকে তাকাতো না। যদিও আমি কোনো না কোনো অজুহাতে তার কাছে যাবার চেষ্টা করতাম, কিন্তু সে আমাকে আদর করে আমার পড়াশোনার কথা জিজ্ঞেস করতো। আমার সাথে যেভাবে তিনি কথা বলতেন, তার সেই কথা বলার স্টাইল আমার মোটেও পছন্দ হতো না। আমি ছোট ছিলাম, তিনি আমার সাথে একটি শিশুর মতো ব্যবহার করতেন এবং সেদিন আমি খুব অস্থির ছিলাম। ৩-৪ দিন হয়ে গেছে তার সাথে আমার দেখা হয়নি। বাধ্য হয়ে আমি তার অফিসে চলে গেলাম। তিনি আমাকে তার কেবিনে গিয়ে বসতে বললেন, তা না হলে তুমি বোর হবে। আমি গিয়ে ওর অফিসে বসলাম। কিছুক্ষণ পর উনি ওখানে আসলেন। ওকে দেখেই আমার চোখ ঠান্ডা হয়ে গেল। আমি ওর দিকে তাকিয়েই রইলাম। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উনি বলতে লাগলেন, কি ব্যাপার ডোনা, আমার সাথে তোমার কোনো কাজ আছে? তুমি আমার সাথে দেখা করতে এলে কেন? আমি তার কোনো কথার উত্তর না দিয়ে সরাসরি বললাম যে তোমাকে আমি খুব পছন্দ করি। আমি তার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করেছিলাম, কিন্তু সে হয়তো বুঝতে পারেনি যে আমি কি বলছি, এবং সে বলেছিল যে আমিও তোমাকে খুব পছন্দ করি, তুমি খুব মিষ্টি। কথিত আছে যে একজন ব্যক্তির কথার চেয়ে বেশি তার হাবভাব কথা বলে। এই কারণেই আমি বুঝতে পারলাম যে সে আমার অভিব্যক্তি বুঝতে পারেনি, বা সে আমাকে ভালোবেসে বলেছিল না। হয়তো সে আমার সাথে একটি ছোট্ট মেয়ের মতো আচরণ করছিল, কিন্তু এই ছোট্ট মেয়েটি তার প্রেমে পাগল হয়ে গিয়েছিল এবং এখন যা কিছু করতে প্রস্তুত ছিল। তারপর একদিন এই কথাটা আমি আমার বাবাকে বলে দিলাম, কারণ আমার বাবা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। মা মারা গেছে জন্মের সময়। আমি আমার বাবার একমাত্র মেয়ে ছিলাম। আজ পর্যন্ত তিনি আমার কোনো কথাই প্রত্যাখ্যান করেননি। আমি যা বলতাম তাই করতেন। আমি যা চাইতাম তিনি আমার কাছে সেটাই নিয়ে আসতেন। এমনকি আমার জন্য আর দ্বিতীয় বিয়ে করেননি। কিন্তু আমি যখন বললাম আমার বাবাকে আমি তোমার বন্ধু নিখিলকে খুব পছন্দ করি আর ওকে বিয়ে করার জন্য, সে হতবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি যা বলেছি তা সে বিশ্বাস করতে পারল না। আমার কথায় সে রেগে গেল এবং বলল যে তুমি মজা করছো। আমি বললাম, না, আমি ঠাট্টা করছি না। আমি নিখিলকে বিয়ে করে তার সাথে থাকতে চাই। যদি তুমি না করো, তার সাথে আমাকে বিয়ে না দিলে আমি আমার জীবন দিয়ে দেব। এটা শুনে সে হতবাক হয়ে গেল, কারণ আমি ছাড়া তার জীবনে আর কেউ ছিল না। সে আমার জন্য এই সব করছিল, এবং যখন নিজের সন্তান বলে যে সে তার নিজের জীবন শেষ করে দিতে চায়, তখন নিজের হৃদয় ভেঙে যাওয়াটাই স্বাভাবিক। তবুও বাবা আমাকে ব্যাখ্যা করছিলেন এবং তিনি মনে করছিলেন যে আমি কখনোই এরকম কিছু জীবন শেষ করব না। কিন্তু ২-৩ দিন খাবার না খেয়ে অজ্ঞান হয়ে পড়লাম। বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন এবং ডাক্তার বললেন সে মারাও যেতে পারে, যেহেতু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এবং কেন জিজ্ঞাসা করলেন,
তখন বাবার খুব মন খারাপ হয়ে গেল এবং বুঝতে পেরেছিল যে বিষয়টি গুরুতর। তিনি আমাকে ভালোবেসে এবং রাগান্বিতভাবে ব্যাখ্যা করছিলেন যে তোমার এই সিদ্ধান্ত মোটেও ঠিক নয়। তোমার কি হয়েছে, এত পাগল হয়ে গেলি কেন? এই সব কিছুর জন্য তোমার বয়স হয়নি, তোমার বয়স সবে তো 15 বছর হয়েছে, আর তুমি ইতিমধ্যেই প্রেমে পড়েছো। আর তোমার বয়সে ছেলের কথা বললে আমি মেনে নিতাম। আর নিখিল, যার বয়স প্রায় 40 বছর, সে তোমার বয়সের দ্বিগুণের বেশি, তুমি ওকে নিয়ে কখনোই খুশি হবে না। আমার চোখ জলে ভরে গেল। আমি বললাম, আমি নিখিলকে ছাড়া থাকতে পারবো না, আর আমি নিখিলকেই বিয়ে করতে চাই, না হলে আমি আমার জীবন শেষ করে দেব। তিনি বুঝতে পেরেছিলেন যে আমি এই সিদ্ধান্ত থেকে নড়ব না, তাই তিনি তার বন্ধু নিখিলের সাথে কথা বলেছিলেন। তিনিও অবাক হয়েছিলেন এবং তিনি অস্বীকার করেছিলেন। তখন আমার বাবা তাকে বলেছিলেন যে তোমাকে ছাড়া থাকতে পারবে না। নিখিল বলল, অজিত, তুমি কি বলছো? সে তো একটা ছোট্ট মেয়ে, আমার মেয়ে থাকলে সে তারই বয়সী হতো। আমি কিভাবে তাকে আমার স্ত্রীর জায়গা দিতে পারি? আমার মনে হয় তোমার মেয়ের পাশাপাশি তুমিও পাগল হয়ে গেছো। কেন তোমার মেয়ের সামনে এত অসহায় হয়ে গেছো? আমার বাবা বললেন, আমি নিঃস্ব হয়ে গেছি, তাই তোমাকে এসব বলছি, আমাকে সাহায্য করো। এখনই তাকে বিয়ে করুন। আপনি বুদ্ধিমান এবং পরিণত, কিন্তু তার ভিতরে শিশু সুলভতা আছে। তার জীবন বাঁচাতে এখনই তাকে বিয়ে করো। হ্যাঁ, কিছুক্ষণ পরে হয়তো এই জিনিসটি তার মন থেকে চলে যাবে, মোহ কেটে যাবে, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি তাকে ছেড়ে দাও, তাহলে আমি তাকে ভালো ছেলের সাথে বিয়ে দেব। কিন্তু তার আগে সে কিছু করলে আমি কি করব? তখন হাত মুছতে থাকে। এ সব কার কার জন্য উপার্জন করেছি? সে পৃথিবী ছেড়ে চলে গেলে আমার কোনো লাভ হবে না। আমার বাবার পক্ষে তার বন্ধুকে বোঝানো সহজ ছিল না, কিন্তু এখন বিষয়টি বাবার কাছে পৌঁছেছিল, তাই তিনি এই কাজটি করতে পারেন এবং আমার বাবা নিখিলকে কোনোভাবে রাজি করাতেন এবং ভেবেছিলেন তার অস্বীকৃতির কারণে যদি আমি আমার জীবন শেষ করে দিই, তাহলে হয়তো সারা জীবন সে তার ভুলের জন্য দায়ী থাকবে। সে আফসোস করবে যে তার কারণে কেউ তার জীবন হারিয়েছে। সে এটা মেনে নিয়ে বিয়ে করে। আর আজ ছিল আমাদের বিয়ের প্রথম রাত। আমি আমার ঘরে বধূ হয়ে বসেছিলাম। নিখিলও আমার বাবার মতো ধনী ছিল, কারণ সে আমার বাবার ব্যবসায়িক অংশীদার ছিল এবং তার বাড়িতে কেউ ছিল না। তিনি আগে বিয়ে করেছিলেন, কিন্তু সেই মেয়েটির সাথে মাত্র 1 বছর কাটিয়েছিলেন এবং তারপরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল এবং তাদের কোনো সন্তানও হয়নি। আমার বাবা যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন যে তুমি ভালো সিদ্ধান্ত নাওনি, তবে মনে রাখবে যে আমি সবসময় তোমার সাথে আছি। যখনই তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করবে এবং তুমি অনুভব করবে যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাও, তারপর তুমি ফিরে এসো, তোমার বাবার কাছে এসো। আমি জানতাম যে তিনি আমার বাবা, এই ধরনের কথা তার মনে হবার। এখন নিখিলের সাথে আমার 7 জন্ম কাটানোর শপথ নিয়েছি এবং তিনি আমার স্বামী হয়েছিলেন। এটা আমার জীবন হয়ে গিয়েছিল। আমিও একজন ভারতীয় মহিলা এবং আমরা ভারতীয় মহিলারা কেবল 4 কাঁধে স্বামীর ঘর ছেড়ে যাই। আমি খুব খুশি ছিলাম। আমার বয়স ততটা ছিল না, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে নিখিলকে সব রকমভাবে খুশি রাখার চেষ্টা করব। আমি নিজেকে একজন খুব ভালো বউ হিসেবে প্রমাণ করব এবং সেও পরে মেনে নেবে যে আমাকে বিয়ে করা তার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল। তবুও আমি মনে মনে হাজার স্বপ্ন নিয়ে নিখিলের জন্য অপেক্ষা করছিলাম। শুধু নিখিলের কথা ভেবে আমার হৃদয়ে আমি সুরসুরি অনুভব করছিলাম। আমার হৃদস্পন্দন আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। কিন্তু বিয়ের প্রথম রাতেই আমার সাথে এমন কিছু ঘটেছিল যা আমাকে হতবাক করেছিল। যখন সে আমার রুমে এলো, আমি তাড়াতাড়ি গুটিসুটি মেরে বসে পড়লাম। তার কিছু বলার অপেক্ষায় রইলাম। আমি তার ঘোমটা সরিয়ে আমার সৌন্দর্যের পাগল হয়ে ওঠার জন্য অপেক্ষা করছিলাম। আমি তরুণী ছিলাম এবং তার চেয়েও বেশি সুন্দরী ছিলাম। বধূর সাজে তো আমাকে আরও সুন্দর লাগছিল, তবে তিনি যা বলছিলেন তা আমার সব ইচ্ছাকে ঠান্ডা করে দিল। সে বলল, এখনো জেগে আছো কেন? আমি ভাবলাম নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছ। আমি বললাম, এভাবে কি করে ঘুমিয়ে পড়বো? আজ আমাদের বিয়ের প্রথম রাত। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। না চাইলেও আমার মুখের লজ্জার রং ছড়িয়ে পড়েছিল, কিন্তু সে আমার দিকে খুব কড়া চোখে তাকিয়েছিল। তিনি সেখানে দাঁড়িয়ে আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বললেন যে আমার বিয়ে করার ইচ্ছা ছিল, তাই সে আমার ইচ্ছা পূরণ করেছে। এখন এর মানে এই নয় যে আমরা এখানে বর কনের মতন খেলা খেলবো। এই আচার অনুষ্ঠান ছেড়ে গিয়ে জামা কাপড় পাল্টে ঘুমাও। এই রুমটা শুধু তোমার। আমার রুম ওপরের তলায়। কিছু লাগলে জানাবে।
আমি এটা শুনে অবাক হয়ে গেলাম। আমি বললাম, কি করছো? আজ রাতটা আমাদের জীবনের সুন্দর রাত, যা সারা জীবন মনে থাকবে। আপনি আপনার ঘরে যাচ্ছেন, কিন্তু বর বউয়ের একটি মাত্র রুম হয়। তিনি বললেন, দেখো, আমি তোমার বাবাকে এতটা অসহায় দেখিনি। তিনি নিজেও অসহায় ছিলেন। তুমি তাকে বাধ্য করেছিলে, আর সে আমাকে বাধ্য করেছিল। এসব হয়েছে বাধ্য হয়ে। আজকের রাত তাদের জন্য বিশেষ, যারা সে কিছু বলতে চেয়েছিল, আমাকে কিছু বোঝাতে চেয়েছিল, কিন্তু সে বলছিল যে তুমি এত বুদ্ধিমান হলে এখানে বসে থাকতে না, ঘুমাও। সে আমার উত্তর না শুনে সেখান থেকে চলে গেল। তার রুম ছিল ওপরে। সকালে কাজের মেয়েটি আমাকে বলল যে স্যারের রুম ওপরে, তিনি আমাদেরকে আপনার জন্য নিচে একটি রুম পরিষ্কার করতে বলেছিলেন, তাই আমরা এই ঘরটি সাজিয়েছি। এমনিতেও আমরা এখনও বুঝতে পারছি না যে সাহেব কাকে বিয়ে করেছেন এবং কেন আপনার রুমটি নিচে রেখেছেন, কিন্তু তিনি সাহেব বলেই আমরা তার কথা মেনে নিয়েছি। তিনি যা বলেন আমরা তাই করি। এ কিভাবে আমার স্বপ্ন পূরণ হলো? এমন মনে হচ্ছে স্বপ্নগুলো আমার কাছে থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, এমনকি আমার স্বপ্নগুলোও আমার ছিল না। এইভাবে আমি কিভাবে জীবন কাটাবো? কিন্তু এখন আমি আমার বাবাকে সব কিছু বলতে পারি না, এবং তারপর কিছু জিনিস আছে যা স্বামী স্ত্রীর মধ্যেই থাকাই ভালো। তাই আমি তাকে কিছু বলিনি এবং এটা প্রকাশ করেছি যে আমি এখানে খুব খুশি। তিনিও খুশি হলেন। কিন্তু আসলে আমাদের বাড়িতে এই যে বিষয়গুলো চলছিল, আমি ভাবলাম এটা কিভাবে ঠিক হবে। আমার এক বান্ধবী ছিল যে আগে থেকেই বিবাহিত। আমি যখন তাকে এইসব কথা বললাম, সে বলল, আরে তোকে এখন আমাকেই সব কিছু বোঝাতে হবে। তুই এক কাজ কর, তোর বয়সের চেয়ে একটু বড় দেখাতে চেষ্টা কর, স্যুট পরবে না। তুই যদি তোর স্বামীর সামনে শাড়ি পরে যা, তবে তিনি তোকে দেখে খুশি হবেন এবং তার সাথে সঠিক কথা বলবি। চুলে খোপা বানা, সে তোকে একটা ছোট্ট মেয়ে ভাবছে, সেজন্য সে এমন করছে, কিন্তু তোকে তাকে এটা বোঝাতে হবে তুই এতটা ছোট নও। সে যা বলেছিল তার মধ্যে একটি বিষয় ছিল। সে ঠিক বলেছিল, যেমন কখনো কখনো স্ত্রী যদি যুবতী হয় এবং স্বামী যদি বয়স্ক হয়, তখন তিনি তার স্ত্রীকে সুন্দর দেখানোর জন্য চুলে রং করে। একইভাবে আমার স্বামী আমার চেয়ে বয়সে বড় এবং আমি তরুণী ছিলাম, তাই আমাকে একটু বয়স্ক দেখাতে আমার চেহারার পরিবর্তন করা দরকার। আমি আমার বন্ধুর পরামর্শে রাজি হয়ে কেনাকাটা করতে গেলাম। সুন্দর সুন্দর শাড়ি কিনে আনলাম। সন্ধ্যায় খাবার তৈরি করে আমার স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলাম। তার বাড়ি ফিরে আসতে আমার মুখে হাসি ফুটে উঠল। আমি বললাম, শোনো, খাবার রেডি, তুমি হাত মুখ ধুয়ে এসো। আমার এই কথাতে যখন সে আমার দিকে তাকালো, তখন তার মুখে অদ্ভুত রং দেখাচ্ছিল আর মাঝে মাঝে চলে যাচ্ছিল। পকেট থেকে একটা চকলেট বের করে আমার হাতে রাখলো। এবার সেও হাসতে লাগলো। তিনি বললেন, বড় কথা বলে কেউ বড় হয় না, তুমি অনেক বড় কথা বলো। এখন তুমি এমন অভিনয় করছো, কিন্তু ভুলে যেও না যে তুমি এখনও আমার কাছে ছোট্ট মেয়ে। সেই চকলেটটা দেখে আমার কান্না পেয়ে গেল। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আমি আমার রুমে এসে দ্রুত আমার খোপা খুললাম এবং আমার শাড়ি পরিবর্তন করে আমি আয়নায় নিজেকে দেখতে লাগলাম এবং ভাবতে লাগলাম, কাউকে ভালোবাসা কি এত বড় পাপ? লোকে বলে ভালোবাসার কোনো বয়স হয় না। তাহলে কি অপরাধ করলাম যে এই মানুষটা আমার সাথে এমন করছে? আর এখন কাউকে বলতেও পারছি না। আমি খুব খারাপভাবে ফেঁসে গেছি। একদিন তো সীমা পার হয়ে গেল। সে ফোনে কারোর সাথে কথা বলছিল এবং আমার সম্পর্কে কথা বলছিল। এটাও বলছিল যে সে একটি ছোট্ট মেয়ে, তার কাজও তেমন এবং তার বুদ্ধিমত্তাও তেমন। আমি কিভাবে ওকে আমার স্ত্রীর জায়গা দিতে পারি? অজিত আমাকে জোর করেছে, না হলে ওর মেয়েকে বিয়ে করতাম না। ব্যাপারটা ওর মনেই থেকে যেত এবং সে আমার সাথে বিজনেস পার্টনারশিপ শেষ করে দিত। জানো তো, আমরা একটি নতুন কারখানা করতে চাই। এখন আমরা একটি কারখানা নিয়ে তো বসে থাকতে পারবো না, তাই বাধ্য হয়ে আমাকে এইসব করতে হয়েছিল। নইলে ভাবো, বিয়ে এমন একটি জিনিস যা তামাশা নয়। তার মানে সে এসব করেছে বাধ্য হয়ে নয়, নিজের মতলবে। তিনি আমার বাবার সাথে একটি নতুন ব্যবসা শুরু করতে চেয়েছিলেন, তাই তিনি এইসব বলছেন, এবং তার জন্য আমি তার জীবনে একটি বাধ্যতা ছিলাম। বলা হয় যে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি খারাপ কথা বলতে শুনলেও আপনার ভালোবাসা শেষ হয় না। আমার ভালোবাসাও তখনও শেষ হয়নি, কিন্তু ভালোবাসার চোখ অবশ্যই খুলে গেছিল। তার মানে এইটা যে এই লোকটা যেমনটা দেখায় এ তেমনটা মোটেও নয়। সে আমার বাবাকে বলল, আমি তোমার একটা বড় উপকার করছি। আমি তোমার মেয়েকে বিয়ে করছি তার জীবন বাঁচানোর জন্য। না হলে তুমি বলেছিলে যে সে নিজেই কিছু করে বসবে। কিন্তু দেখো, এটা আমার জন্য খুব মুশকিল।
কিন্তু আমার বাবা বলল যে আমি সারা জীবন তোমার উপকারের কথা ভুলবো না। এর মানে এই যে তিনি আমার বাবাকে নিচু দেখিয়ে তার প্রতি নিজের অনুগ্রহে ভার চাপিয়ে তার যে কোনো ইচ্ছায় তাকে রাজি করাতে চেয়েছিলেন। এবং আমি কিছুদিনের মধ্যে জানতে পারলাম যে এই নতুন ব্যবসায় তিনি নিজেকে 60 ভাগ অংশীদার বানিয়েছেন এবং আমার বাবা মাত্র 40 ভাগ পেয়েছেন। এই বলে এখন আমি তোমার জামাই, এটা একটা পারিবারিক ব্যাপার। আমি তখনও নিখিলের প্রেমে পড়েছিলাম, কিন্তু এখন হয়তো আমার ভালোবাসার একটা সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। আর আমি সেই সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্তটা এমন ছিল যে আমি যদি এখন আপনাদেরকে সবাইকে বলি আপনারা সবাই অবাক হয়ে যাবেন, কিন্তু যে কথাটা আমার মনে এসেছিল সেটা এমনই ছিল। একদিন আমি গিয়ে তার সামনে বসলাম এবং জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করতে প্রস্তুত কিনা। তিনি একজন ব্যবসায়ীও ছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে আমার স্টাইলটিও ব্যবসার মতো। সে বলল, তার উত্তর কি আমি দেয়ালে লিখে দেব? তুমি জানো না কি সেটা? যাও খেলো, তুমি যা নিয়ে খেলতে চাও সেটা আমার জীবন হতে পারে না। আমি বললাম, আমি তোমাকে একটি সুযোগ দিতে চাই। তিনি বললেন, সুযোগ দেওয়ার মানে কি? আমাদের মধ্যে জোর জবরদস্তি ছাড়া আর কিছুই নেই। কিছু হবে না, কোনোদিনও হতে পারে না। দেখো, তুমি মোটেও আমার টাইপের নও এবং তুমি অনেক ছোট। তুমি কি মনে করো যে তুমি যদি কাউকে ভালোবাসো তার মানে এটি তার জন্যও প্রযোজ্য? তাকেও তোমাকে ভালোবাসতে হবে? এটি কোথায় লেখা আছে? এটা হয় না। তুমি তোমার বাবাকে ব্ল্যাকমেল করেছিলে এবং সে আমাকে ব্ল্যাকমেল করেছিল, আর এভাবেই তুমি আমার জীবনে এসেছো। কিন্তু তুমি আমাকে কখনোই জিততে পারবে না। আমি তোমাকে কখনোই আমার স্ত্রী হিসাবে গ্রহণ করব না এবং আমি তোমাকে বলবো তোমার মনের মধ্যে এমন কিছু না আনতে, কারণ আমি তোমার মতো অনেক মেয়েকে দেখেছি। আমি যাকে চাই তার সাথে থাকতে পারি। হ্যাঁ, আমি যেতে পারি। তোমার কি মনে হয় আমার জীবনে মেয়েদের অভাব আছে? ওর এমন কড়া কথা শুনে আমার মনটা কান্নায় ভরে গেল, চোখ বেয়ে জল পড়তে লাগলো। হয়তো আমার ভালোবাসা দুর্বল, আমার ভালোবাসার শক্তি থাকলে আজ তুমি আমার হতে। তিনি বললেন, তুমি নিশ্চয়ই কোনো বাজে বই বা উপন্যাসে এসব পড়েছ যা তোমার মাথায় গেঁথে গেছে, কিন্তু বাস্তব জীবন এমন নয়। আমার আর তোমার বয়সের ফারাক বুঝে বাবার বাড়ি যাওয়া প্রস্তুত নিও, না হলে সারাটা জীবন এই বাড়িতেই কাটবে। তুমি এখন তরুণী, তোমার জীবন নষ্ট করো না। সেই রাতে আমি অনেক কেঁদেছিলাম, এমনভাবে কেঁদেছিলাম যেন আমি শেষবারের মতো কাঁদছি এবং এরপরে আমার চোখে এক ফোঁটাও অশ্রু থাকবে না। আমার মনটাও খুব কষ্ট পেয়েছিল। সকাল থেকে রাত হয়ে গেছে, আমি নিখিলকে দেখিনি, কোথায় ছিল জানি না। কিছুক্ষণ পর চাকর এসে আমাকে বলল যে তার খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে হাসপাতালে আছে। আমার হৃদয় থমকে গেল। আমি সাথে সাথে দৌড়ে হাসপাতালে গিয়ে ডাক্তারের কাছে গেলাম। তিনি বললেন যে তার অবস্থা খুব খারাপ, তার শরীরের অর্ধেক অকেজো হয়ে গেছে এবং তার পা অকেজো হয়ে গেছে। এখন সে আর কখনো পায়ে ভর দিয়ে হাঁটতে পারবে না। যদি চিকিৎসা দেওয়া হয় তাহলে হয়তো পরিস্থিতি ভালো হয়ে যাবে, কিন্তু তার দুর্ঘটনা খুবই বিপজ্জনক ছিল এবং পা খুব বাজেভাবে আহত হয়েছে। নিখিলের অবস্থা খুব খারাপ, তাকে দেখে আমি অনেক কেঁদেছিলাম। তিনি হাসপাতালে কিছু সময় কাটিয়েছিলেন, তারপরে আমি তাকে বাড়িতে নিয়ে আসি। আমি তার সেবা করেছিলাম এবং তার খুব যত্ন নিচ্ছিলাম। সে আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে দেখত, কিছু বলতো না। আমি তার প্রেমে পাগল ছিলাম এবং নিখিলের সেবা করে দিন রাত কাটিয়েছি। আমি দিনে 2-3 বার নিখিলের পায়ে মালিশ করতাম, তাকে আমার হাত দিয়ে ধরে হাঁটাতে চেষ্টা করতাম। নিখিল আমাকে কিছুই বলতো না, শুধু আমাকে দেখে মাঝে মাঝে তার চোখে জল আসতো, যা সে দ্রুত লুকিয়ে রাখত। আর পুরো 8 মাস পর নিখিলের পায়ে নড়াচড়া শুরু হলো। সে নিজেও উঠে হাঁটার চেষ্টা করলো, আর এটা দেখে আমি আনন্দে চিৎকার করে উঠলাম এবং দ্রুত নিখিলকে বুকে জড়িয়ে ধরলাম। আর এবার নিখিলও আমাকে দূরে ধাক্কা দিল না, পরিবর্তে তিনি আমাকে তার বুকে জড়িয়ে ধরে বললেন, ডোনা, আমাকে ক্ষমা করো। আমি ভেবেছিলাম তোমার ভালোবাসা আবেগী ভালোবাসা, কোমল বয়সের ভালোবাসা। কিছুদিনের মধ্যে ভালোবাসার নেশা তোমার কেটে যাবে এবং তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তাই আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইনি, বরং চেষ্টা করেছি তোমার মনে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার। তাই জন্য তোমার হৃদয়ে নিজের সম্পর্কে সন্দেহের বীজ বপন করেছিলাম, এই বলে যে তোমার বাবার সাথে ব্যবসা বাড়ার জন্য তোমাকে বিয়ে করেছি। কিন্তু তারপরে তোমার মন বদলায়নি, আমার খারাপ সময়েও তুমি আমাকে ছেড়ে যাওনি। আমি তোমার ভালোবাসায় বিশ্বাসী। নিখিল আমার কপালে চুমু দিল। আজ এতদিন পর আমার তপস্যা মিটে গেল।
আমি নিখিলের ভালোবাসা পেয়েছি। নিখিল তার পায়ে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি, সে বিছানায় বসে পড়ল। তার পায়ে তখনও দুর্বলতা ছিল। ধীরে ধীরে আমার ভালোবাসা এবং আমার সেবার প্রতিদান মিলল। নিখিল একদিন নিজের পায়ে দাঁড়ালেন এবং হাঁটলেন। আমি এটা দেখে খুব খুশি হয়েছিলাম। এমনকি ডাক্তারও এই অলৌকিকতায় অবাক হয়েছিলেন। এখন নিখিল একদমই ভালো ছিল। সেদিন রাতে ডিনার করে আমি যখন আমার রুমে যেতে লাগলাম, নিখিল আমার হাত ধরে বলল, ডোনা, তোমার জায়গা ওখানে নয়, তোমার জায়গা আমার ঘরে। এখন থেকে তুমি আমার সাথে থাকবে আমার রুমে। এই কথা বলে নিখিল আমার হাত ধরে ও রুমে নিয়ে এলো। রুমে পা দিতেই ফ্রেশ গোলাপের সুবাস আমার নাকে এসে লেগেছিল। পুরো ঘরটা সাজানো হয়েছিল নববধূর মতো। আমি চমকে নিখিলের দিকে তাকালাম। তার চোখে নেশা ছিল। তার উদ্দেশ্য বুঝতে আমি লজ্জা পেয়ে দ্রুত নিখিলকে জড়িয়ে ধরে মুখ লুকালাম। সেও আমাকে শক্ত করে তার বাহুতে চেপে ধরেছিল। আজ আমাদের নতুন জীবন শুরু হতে চলেছে। বিয়ের পুরো 1 বছর পর নিখিল আমার ভালোবাসাকে মেনে নিয়েছিল এবং আমাকে তার স্ত্রীর মর্যাদা দিয়েছিল। সেই রাতে নিখিল আমার ওপর তার কামনা বাসনা পূর্ণ করে এবং আমি তার সঙ্গ পেয়ে খুব খুশি হয়েছিলাম। ঘুমন্ত অবস্থায় নিখিলের মুখটা নিষ্পাপ লাগছিল। আমি তার মুখের দিকে তাকিয়ে হঠাৎ তার প্রতি প্রেমে আকৃষ্ট হলাম। আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে নিখিলের সাথে আমি আমার সারা জীবন কাটিয়ে দেব এবং ঈশ্বরের কাছে হাত জোড়ো করে প্রার্থনা করেছি যে আমি প্রতি জন্মে যেন নিখিলের মতো স্বামী পাই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী গল্প আপনাদের কাছে খুব সহজেই পৌঁছাতে পারে।